প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সাথে সিলেট বোর্ড 2017 এইচএসসি আইসিটি পরীক্ষার একটি উদ্দীপক নিয়ে আলোচনা করছি। উদ্দীপকটি হলো, আইসিটি শিক্ষক ক্লাসে ছাত্রদের বললেন কম্পিউটার একে সরাসরি বুঝতে পারে না, বরং একে একটি লজিক সার্কিটের সাহায্যে 8 বিটের বিশেষ সংকেতে রূপান্তর করে বুঝে থাকে। তিনি আরো বললেন, উক্ত সংকেতায়ন পদ্ধতিতে বাংলা কম্পিউটারকে বোঝানো যায় না, এই জন্য ভিন্ন একটি সংকেতায়ন পদ্ধতির প্রয়োজন হয়। এখানে প্রশ্ন, ক, ডিকোডার কি? খ, 4 বিট রেজিস্টারে 4টি ফ্লিপ ফ্লপ থাকে, বুঝিয়ে লিখো। উদ্দীপকে উল্লিখিত লজিক সার্কিটটি বর্ণনা করো। ঘ হচ্ছে, উদ্দীপকের সংকেতায়ন পদ্ধতি দ্বয়ের মধ্যে কোনটি সুবিধাজনক, তোমার মতামত যুক্তিসহ উপস্থাপন করো। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, ডিকোডার কি? ডিকোডার হলো এমন এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী যা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডকে মানুষের বোধগম্য ফরম্যাটে রূপান্তর করে। যেমন কম্পিউটারের বোধগম্য ভাষা যেটা আমরা জানি যে কম্পিউটারের বোধগম্য ভাষা আছে বাইনারি ভাষা। তাহলে কম্পিউটারের বোধগম্য ভাষা হচ্ছে বাইনারি ভাষা, মনে করো 101। তাহলে মাঝখানে একটা বর্তনী বা সার্কিট আছে, সে এটাকে কি করে, মানুষের ভাষায় রূপান্তর করে। মানুষের ভাষা, তাহলে মানুষের ভাষাটা কি? মানুষের ভাষা হচ্ছে বাইনারি 101, এটা হচ্ছে মেশিনের ভাষা বা কম্পিউটারের ভাষা। মানুষের ভাষা হচ্ছে এটা 5, তাই তো? তাহলে ডিকোডারের কাজ কি? ডিকোডার এই যে মাঝখানে যে অংশটি বা যে বর্তনীটি বা যে সার্কিটটি এই মেশিনের ভাষাটিকে মানুষের ভাষায় রূপান্তর করলো, সেই অংশটি বা সে সার্কিটটির নাম হচ্ছে ডিকোডার। সে অংশটির নাম হচ্ছে ডিকোডার। তাহলে ডিকোডার হলো এমন একটা সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী যা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডকে মানুষের বোধগম্য ফরম্যাটে রূপান্তর করে। এরপরে আসো খ এর প্রশ্নটি হচ্ছে, 4 বিট রেজিস্টারে 4টি ফ্লিপ ফ্লপ থাকে, বুঝিয়ে লিখো। ফ্লিপ ফ্লপ হলো লজিক গেট দিয়ে তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী যা এক বিট একটি ফ্লিপ ফ্লপ একটি বিট ধারণ করতে পারে। ফ্লিপ ফ্লপকে মেমোরির ক্ষুদ্রতম একক বলা হয়। একাধিক ফ্লিপ ফ্লপের সমষ্টি হলো রেজিস্টার। একটি রেজিস্টারের ভিতরে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপে একটি করে বাইনারি বিট ধারণ করতে পারে। n বিট রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকে এবং n বিট বাইনারি তথ্য সংরক্ষণ করতে পারে। এজন্য 4 বিট রেজিস্টারে 4টি ফ্লিপ ফ্লপ থাকে। এরপরে তোমাদের গতে আছে, উদ্দীপকে উল্লিখিত লজিক সার্কিটটি বর্ণনা করো। উদ্দীপকে উল্লিখিত লজিক সার্কিট কোনটি একটু দেখো। এখানে বলা হচ্ছে যে আইসিটি শিক্ষক ক্লাসে ছাত্রদের বললেন কম্পিউটার একে সরাসরি বুঝতে পারে না, বরং একে একটি লজিক সার্কিটের সাহায্যে 8 বিটের বিশেষ সংকেতে রূপান্তর করে বুঝে থাকে। এই 8 বিটের বিশেষ সংকেতটির কথা বলা হয়েছে এখানে। উল্লিখিত লজিক সার্কিটটি বর্ণনা করো মানে এই 8 বিটের বিশেষ সংকেতে রূপান্তর করে যে লজিক সার্কিটটি, সেটি সম্পর্কে আলোচনা করতে তোমাকে বলা হয়েছে। এখানে সার্কিটটি বর্ণনা করতে বলা হয়েছে। এটি উদ্দীপকে উল্লিখিত আইসিটি শিক্ষক ক্লাসে ছাত্রদের বললেন যে কম্পিউটার একে সরাসরি বুঝতে পারে না, বরং একটি লজিক সার্কিটের সাহায্যে 8 বিটের বিশেষ সংকেতে রূপান্তর করে বুঝে থাকে। এই পদ্ধতিটি হলো এনকোডার। এটি এমন একটি এনকোডার হচ্ছে
এমন একটি ডিজিটাল লজিক সার্কিট যা আমাদের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষাতে রূপান্তরিত করে। যেমন আমাদের বোধগম্য ভাষা কি? আমাদের বোধগম্য ভাষা হচ্ছে 5। তাহলে এটাকে যখন মেশিনের ভাষায় রূপান্তর করে বা কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, তখন কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তখন এটা কি করে? আমরা যখন কিবোর্ড থেকে 5 প্রেস করি বা কিবোর্ড থেকে যখন আমরা 5 বাটনটি আমরা চাপি, তখন যখন এটা কম্পিউটারের ভাষায় যখন রূপান্তর হয় তখন এটা কি হয়ে যায়? 101। এই যে 101, 5কে 101-এ রূপান্তর করে কম্পিউটারের যে অংশটি, সেই অংশটিকে বলে এনকোডার। এনকোডারের কাজই হচ্ছে মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় বা কম্পিউটারের ভাষায় পরিণত করা অথবা ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা। মানুষের ভাষাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করাই হচ্ছে এনকোডারের কাজ। কম্পিউটারের যে অংশটি বা যে সার্কিটটি এই কাজটি করে, যে আমাদের যে বোধগম্য ভাষা বা আমরা যে ভাষাটা ব্যবহার করি সেই ভাষাটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে অথবা কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। কম্পিউটারের যে অংশটি বা যে বর্তনীটি সেটি হচ্ছে এনকোডার। এর ইনপুট, আচ্ছা এখানে আরেকটু তোমাদেরকে আচ্ছা এখানে দেখো এর ইনপুট সংখ্যা, এর ইনপুট 2n সংখ্যক লাইন থাকলে আউটপুট n সংখ্যক লাইন থাকবে। এর ইনপুট যদি মনে করো যদি, আচ্ছা এখানে একটু দেখায়, যেমন এখানে এটা হচ্ছে একটা এনকোডারের ব্লক ডায়াগ্রাম। তাহলে এর ইনপুট সংখ্যা কি বলছে? এর ইনপুট সংখ্যা যদি 2n সংখ্যক হয়, 2n সংখ্যক লাইন থাকে যদি ইনপুটে, তাহলে আউটপুট লাইন হবে n সংখ্যক। এটা একটু দেখো তোমরা এটা কিরকম। যেমন ইনপুট আমাদের 2n সংখ্যক হয়, তাহলে আমাদের এখানে দেখো কয়টি ইনপুট আছে আমাদের? 1 2 3 4 5 6 7 8, 8টি আছে ইনপুট, আমাদের 8টি লাইন আছে। তাহলে আমরা 2n যদি লিখি, এটা সমান আমরা এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে কি হলো? এখানে বলছে ইনপুট যদি 2n সংখ্যক হয় তাহলে এখানে আউটপুট হবে n সংখ্যক। তাহলে 2 এর উপরে পাওয়ার হচ্ছে n, তাহলে এটাকে আমরা 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তাহলে আমরা n সমান কি লিখতে পারি? 3 লিখতে পারি। তাহলে আউটপুট লাইন হবে 3টি। ইনপুট লাইন যদি আমাদের 8টি হয় তাহলে আউটপুট লাইন হবে আমাদের 3টি। সেভাবে আমি ব্লক ডায়াগ্রামটা এখানে করেছি। এখানে আমরা নাম দিতে পারি, যেমন আচ্ছা এখানে ব্লক ডায়াগ্রামটি হচ্ছে 8টি ইনপুট লাইন থাকবে এবং 3টি আউটপুট লাইন পাওয়া যাবে এমন একটা এনকোডার। এটাকে 8 to 3 এনকোডারও বলে। এটাকে 8 to 3 এনকোডার বলে। এখানে আমরা ইনপুটগুলোর নাম দিতে পারি, যেমন ইনপুট লাইন, এটা হচ্ছে ইনপুট লাইন, এদিকে হচ্ছে আমার ইনপুট লাইন। আমরা ইনপুটগুলোর নাম দিতে পারি D0, D1, D2, D3, D4, D5, D6 এবং D7। আর আউটপুট লাইনগুলো আমরা ABCও দিতে পারি। এখানে নামগুলো দেওয়াটা ইচ্ছার উপরে, চাইলে O0, O1, O2 যেমন আউটপুট 1 এভাবেও দেওয়া যায়। এখানে ডিজিট না দিয়ে IO, ওইভাবেও I0, I1, I2 এভাবেও দেওয়া যায়, মানে ইনপুট। আর এখানে আমরা ABC 3টা দিতে পারি, আউটপুট লাইন এভাবে দিতে পারি। তাহলে এটা একটা ব্লক ডায়াগ্রাম আমরা আঁকলাম। এটা হচ্ছে আমার আউটপুট লাইন, এদিকে হচ্ছে আমার আউটপুট লাইন।
আউটপুট লাইন। এটা হচ্ছে আমার আউটপুট লাইন, এটা হচ্ছে আমার ইনপুট লাইন। তাহলে এবার আমরা এর সত্যক সারণীটি আমরা দেখি। এটা হচ্ছে সত্যক সারণী 8 to 3 লাইন এনকোডার সত্যক সারণী বা এনকোডারের সত্যক সারণী সারণী। এখানে দেখো আমরা প্রথমে এদিকে হচ্ছে ইনপুট সংকেত বা ইনপুট লাইন, ইনপুট সংকেত, আর শেষে এগুলো হচ্ছে আউটপুট সংকেত। তাহলে আমাদের ইনপুটগুলো কি ছিল? ডিও বা D0, D1, D2, D3, D4, D5, D6, D7, আর এদিকে আউটপুট হচ্ছে A, B, C। এ হচ্ছে আমাদের আউটপুট সংকেত। এখন এখানে আমরা যদি কিবোর্ড থেকে যদি আমরা D0 মানে হচ্ছে 0 আমরা প্রেস করব, কিবোর্ড থেকে আমরা 0 প্রেস করব। একই সঙ্গে তো একাধিক কি প্রেস করা হয় না, কিছু কিছু ক্ষেত্র ছাড়া সাধারণত আমরা একটা কি আমরা প্রেস করি। তাহলে আমরা যখন কিবোর্ড থেকে 0 প্রেস করব। আচ্ছা, এখানে তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, তোমাদের বইতে এখানে তোমাদের নাম্বার দিয়ে তোমাদের এনকোডারটা বলা আছে যে বাইনারি, সরাসরি যে বাইনারি দিয়ে কোনো একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে দেখানো হয়েছে, সেজন্য আলোচনাটা সেভাবেই করছি। কিন্তু এখানে অনেক যে তোমাদেরকে একটু আগে যেটা বলছিলাম যে 101 দিলে 5 দিলে তোমাদের 101 কম্পিউটার গ্রহণ করবে কি 101, কিন্তু আমরা আস্কি কোড যখন আলোচনা করি, এখানে যদিও আমি তোমাদেরকে এনকোডার পড়ানোর সময় আস্কি কোডে যাব না, তবু কথাটা একটু বলে রাখি যে আস্কি কোডের ক্ষেত্রে কিন্তু 5 যখন আমি প্রেস করব তখন কিন্তু আমার কম্পিউটার 101 পাবে না। আমরা আস্কি কোডের ক্ষেত্রে জানি 0 সমান হচ্ছে 48, এরকম 1 2 3 4 এভাবে দেখলে 4 5 দেখলে 5 সমান হচ্ছে 53। তাহলে 53 যে বাইনারি, 53 বাইনারি যে কনভার্সন সেটাই হচ্ছে কম্পিউটার পাবে, 53 বাইনারি যে রূপান্তর সেটাই কম্পিউটার পাবে। সে ঠিক সেরকম যদি এ প্রেস করি তাহলে আস্কি কোডের ক্ষেত্রে আমরা জানি এ মানে হচ্ছে 65, তাহলে কম্পিউটার কি পাবে? কম্পিউটার 65 এর বাইনারি যে রূপান্তর সেই রূপান্তরটাই কম্পিউটার পাবে সেরকম। তাহলে এখানে আলোচনায় আমরা আস্কিতে যাচ্ছি না, আমরা এখানে বাইনারি দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি জিনিসটা। তোমাদের বইতে ওইভাবেই আলোচনাটা আছে, বাইনারি দিয়েই আলোচনাটা আছে। আচ্ছা, 0 যখন আমি প্রেস করব তার মানে হচ্ছে 0তে আমি 1 দিব, কারণ আমি 0 প্রেস করেছি। 0 যখন প্রেস করব তাহলে বাকিগুলোতে আমার সবগুলোতে 0, বাকিগুলোতে আমার 0। আচ্ছা, 0 যখন আমি প্রেস করব বাকিগুলোতে আমার 0। তাহলে 0 যখন প্রেস করব তাহলে আমার 3 বিটের 0-র বাইনারি মানটা কত হবে? 3টা শূন্য হবে, 3 বিটের 3টাই আমার শূন্য হবে। তারপরে আমি D1-এ আমি 1 প্রেস করব, আমি কিবোর্ড থেকে 1 যখন প্রেস করব বাকিগুলো আমার সব 0 হবে, বাকিগুলো সব আমার 0 0 হবে। তাহলে আমার 1 যেহেতু আমি প্রেস করেছি, 1-এর 3 বিটের বাইনারি মান হচ্ছে 001, 001। তারপর আমি D2-তে আমি প্রেস করেছি, এখানে 1 হবে, বাকিগুলো আমার 00 হবে, তাহলে 0 হবে। তারপরে আমি এখানে যেহেতু 2 এর বাইনারি হচ্ছে 3 বিটের 0 1 0 এরকম। তারপরে হচ্ছে আমি D3-তে আমি প্রেস করব, এখানে 1 হবে, বাকিগুলো আমার 00 হবে, বাকিগুলো আমার 00 হবে। তাহলে 3 এর বাইনারি কত? 3 এর বাইনারি হচ্ছে 011, 011। তারপরে আমি D4-এ আমি প্রেস করেছি, 4 প্রেস করেছি, তাহলে বাকিগুলোতে আমার 0 হবে,
শূন্য হবে। তাহলে 4 এর বাইনারি হচ্ছে 1 0 0। তারপরে আমি D5 আমি প্রেস করেছি। D5 যখন প্রেস করব তখন আমার বাকিগুলোতে আমার শূন্য হবে, শূন্য হবে। তাহলে 5 এর বাইনারি হবে আমার 1 0 1। তারপরে হচ্ছে আমার 6 যখন আমি প্রেস করব এখানে হবে আমার 1, বাকিগুলোতে আমার 0 0 হবে। তাহলে এটা হবে আমার 1 1 0। তারপরে আমি 7 আমি প্রেস করেছি, এখানে 1 হবে, বাকিগুলো আমার 0 0 হবে, 0 0 হবে। তাহলে এখানে আমার এটার বাইনারি হচ্ছে 1 1 1 এরকম। এখানে তোমরা পরীক্ষার সময় যদি শর্টকাট করতে চাও তাহলে তোমরা ইচ্ছা করলে করতে পারো। এখানে একটা 0 একটা 1 এভাবে 3টা আউটপুট লাইন নিলে তো এদিকে সর্বডানে যে বিটগুলো বসাবে 0 1 0 1 দিতে পারো, একটা 0 একটা 1 এভাবে, দুইটা 0 দুইটা 1, চারটা 0 চারটা 1 এভাবেও তাড়াতাড়ি পরীক্ষার সময়। তো ব্যাপারটা বুঝলে পরীক্ষার সময় তোমরা, আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য এভাবে ধীরে ধীরে আলোচনা করলাম, ব্যাপারটা তোমরা বুঝো। কিন্তু পরীক্ষায় চাইলে তোমরা তাড়াতাড়ি করার জন্য এভাবেও করতে পারো। 3টা ইনপুটের মধ্যে একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, চারটা 0 চারটা 1 এভাবে দিয়ে দিলে, আর এদিকে D0-তে 1, D1-এ এভাবে যদি সবগুলো 1 এভাবে দিয়ে দাও তোমরা, D4-এ 1, D5-এ 1 দিয়ে বাকিগুলো সব তাড়াতাড়ি করে তোমরা 0 দিয়ে দিলে, তাহলে তোমাদের পরীক্ষার সময় তাড়াতাড়ি হবে। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি পেলাম? সত্যক সারণী থেকে আমরা কি লজিক ফাংশন পেলাম, তাই তো? লজিক ফাংশন আমরা কি পেলাম? আমাদের আউটপুট লাইন যতটি, লজিক ফাংশনও ততটি। তাহলে আমাদের আউটপুট লাইন কতটি? A B C 3টি, তাই তো? তাহলে আমরা লজিক ফাংশন কি পেলাম? আউটপুট লাইন A তে দেখো 1 কোথায় কোথায় আছে? 1 আছে এখানে, 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 এখানে। তাহলে কখন এ কখন এতে 1 হয়? কখন? দেখো, এতে 1 হয় যখন D4-এ 1 থাকে। এতে 1 হয় যখন D4-এ 1 থাকে। তাহলে D4 যোগ, এরপরে হচ্ছে আবার এতে 1 থাকে যখন D5-এ 1 থাকে, D5। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি যে যেহেতু এখানে যখন এতে 1 হয় যখন D4-এ 1 হয়, আবার এতে 1 হয় যখন D5-এ 1 হয়। তাহলে দুইটা আলাদা আলাদা রোতে, যখন দুইটা আলাদা আলাদা রোতে থাকে তখন মাঝখানে হবে অর সাইন, তখন মাঝখানে হবে অর সাইন। তাহলে এতে আবার 1 হয় কখন? যখন D6-এ 1 হয়, যখন D6-এ 1 হয়, D6-এ 1 হয়। আবার এতে 1 হয় কখন? যখন D7-এ 1 হয়, D7-এ 1 হয়। আচ্ছা, বিতে দেখো এবার, বিতে কখন কখন 1 হয়? বিতে 1 হয় যখন D2-তে, যখন D2-তে 1 হয়, D2-তে 1 হয় যখন, তারপরে হচ্ছে আবার D3-তে 1 হয়, D3-তে 1 হয়। তাহলে এরপরে আবার দেখো D6-এ 1 হয় এবং D7-এ 1 হয়, D6-এ 1 হয় এবং D7-এ 1 হয়। আচ্ছা, এগুলো তোমরা চাইলে এগুলো কিন্তু ওইভাবে করা যায়। একটু তাড়াতাড়ি করতে চাইলে যে প্রথমটা যেটা সিতে করলে একটা 0 একটা 1, তার মানে কি তোমাদের শুরু হয়েছে D0 থেকে, তাহলে D0 বাদ D1 এভাবেও তোমরা হিসাবটা মনে রাখতে পারো। তারপর D2 বাদ, যেহেতু একটা 0 একটা 1, একটা 0 একটা 1, ওইভাবেও তোমরা মনে রাখতে পারো এটা। তাহলে D1, তারপর হবে D3, তারপর D4 আবার বাদ D5, তাহলে D6 বাদ আবার D7 এভাবেও মনে রাখতে পারো। আর বিটা হচ্ছে দুইটা 0 দুইটা 1, তাহলে D0 D1 বাদ, তাহলে D2, দুইটা 1 হলে D3, আবার দুইটা বাদ, 4 বাদ 5 বাদ, তাহলে 6 7 এভাবেও মনে রাখা যায়। চারটা 0 চারটা 1, তাহলে 0 1 2 3 বাদ D4 D5, যেহেতু চারটা 1 একসাথে D5 D6 D7 এভাবেও তোমরা মনে রাখতে পারো। পরীক্ষার জন্য তাড়াতাড়ি করার জন্য মনে রাখতে পারো। কিন্তু
ব্যাপারটা কিভাবে কাজ করে সেটা বুঝিয়ে দিলাম, কিন্তু তোমরা পরীক্ষায় তাড়াতাড়ি করার জন্য চাইলে একটু ওইভাবেও তাড়াতাড়ি করে ফেলতে পারো। কারণ এগুলো টেবিল তৈরি করা, তারপরে আবার ভিতরে শূন্য টূন্য লেখা অনেক সময় চলে যায়। পরীক্ষাতে একটু তাড়াতাড়ি করার জন্য তোমরা এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো একটু টেকনিক্যালি করে ফেলতে পারো তোমরা। আচ্ছা, তাইলে আমরা কি দেখলাম? আমরা এই লজিক ফাংশনটা পেলাম, যে এনকোডারের লজিক ফাংশনটা হচ্ছে এরকম। তো এখন লজিক ফাংশন থেকে আমরা সার্কিটটি আঁকবো। সার্কিটটির জন্য প্রথমে আমরা এখানে 8টা লাইন টেনে নিব। তোমরা এভাবে টেনে নিবে 8টা লাইন তোমাদের খাতায়, এভাবে D0, তারপরে D1, এভাবে লাইনগুলো টেনে নিবে, D2, হ্যাঁ, এভাবে টেনে নিবে। আমি তোমাদের একটু তাড়াতাড়ির জন্য এখানে আগে থেকে এঁকে রেখেছি। এখানে D0, তারপর হচ্ছে D1, D2, তারপর হচ্ছে D3, D4, D5, তারপর D6, D7, এভাবে তোমরা লাইনগুলো টেনে নিবে। তারপরে তোমাদের এখানে 3টা অর গেট লাগবে, তাহলে 3টা অর গেট এখানে করে নিতে হবে আমাদেরকে। তিনটা অর গেট করে নিলাম। তাহলে আমাদের একটা এ, একটা বি, একটা সি আউটপুটের জন্য এগুলা করে নিলাম আমরা এখানে। তাহলে আমার এতে কি কি প্রবেশ করবে? এতে প্রবেশ করবে D4, D5, D6, D7, এগুলা প্রবেশ করবে এতে। তাহলে D4, D5, D6, D7 এতে প্রবেশ করলো। তারপরে তোমাদের বিতে প্রবেশ করবে কি? D2, D3, D2, D2, D3, D2, D3 এবং D6, D7, D6, D7 প্রবেশ করবে। এরপরে তোমাদের সিতে প্রবেশ করবে কি? D1, D1, D3, D3, D5, D5, এরপরে D7। এ হচ্ছে তোমাদের A to 3 লাইন এনকোডারের লজিক সার্কিট। তোমরা এখানে লিখে দিতে পারো A to 3 লাইন এনকোডার লজিক সার্কিট। আচ্ছা, বাংলাতেই লিখি, এনকোডারের লজিক সার্কিট। আচ্ছা, এটা তোমাদের গয়ের উত্তর গেল। তারপরে ঘয়ে আসো তোমরা। ঘয়ে কি বলছে? উদ্দীপকের সংকেতায়ন পদ্ধতিদ্বয়ের মধ্যে কোনটি সুবিধাজনক? এখানে বলছে 8 বিটের বিশেষ সংকেতে রূপান্তর করে বুঝে থাকে। এটা তো গেল একটা সংকেত। তিনি আরো বললেন, উক্ত সংকেতায়ন পদ্ধতিতে বাংলা কম্পিউটারকে বোঝানো যায় না, এই জন্য ভিন্ন একটি সংকেতায়ন পদ্ধতির প্রয়োজন হয়। তো এখানে বলছে উদ্দীপকের সংকেতায়ন পদ্ধতির মধ্যে কোনটি সুবিধাজনক? তাহলে পরে যেটি বলছে ওইটি এবং প্রথমে যেটা আমরা এনকোডার নিয়ে আলোচনা করলাম, এই দুটোর মধ্যে উনি বলতে চাচ্ছে যে কোনটি সুবিধাজনক। উদ্দীপকের সংকেতায়নের পদ্ধতিদ্বয়ের মধ্যে প্রথম সংকেতায়নটি হচ্ছে আস্কি কোড। কারণ আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে এখানে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয় যে পদ্ধতিতে, এটা আস্কি কোড ব্যবহার করেই করা হয়। এবং দ্বিতীয় সংকেতায়ন হচ্ছে ইউনিকোড। এনকোডারের সাহায্যে যে কোনো আলফা নিউমেরিক বর্ণকে আস্কি কোডে পরিণত করা যায়। আস্কি কোড কম্পিউটার এবং ইনপুট আউটপুটের জন্য ব্যবহৃত যন্ত্র যেমন কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদির মধ্যে আলফা নিউমেরিক তথ্য আদান প্রদানে ব্যবহৃত হয়। আস্কি কোডের মাধ্যমে তোমাদের 2 টু দি পাওয়ার 8, আস্কি কোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256টি অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়।
256টি অদ্বিতীয় সংকেত তৈরি করা যায় আস্কি কোডের মাধ্যমে। আস্কি কোড শুধুমাত্র আমেরিকান ইংলিশ বর্ণচিহ্নের এনকোডারের জন্য ব্যবহৃত হয়, যা অন্য কোনো ভাষায় সংগৃহীত হয় না। অপরদিকে ইউনিকোড হলো সকল ভাষাভাষীকে কম্পিউটারে কোডভুক্ত করা হয়। এর মাধ্যমে 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে 65,536টি অদ্বিতীয় সংকেত তৈরি করা যায় ইউনিকোডের মাধ্যমে। তার মানে কি, আস্কি কোডে ছিল শুধুমাত্র 256টি অদ্বিতীয় সংকেত তৈরি করা যেত, ইউনিক কোড তৈরি করা যেত। কিন্তু ইউনিকোডে এসে আস্কি কোডে 2 টু দি পাওয়ার 8 মানে 256টি ইউনিক কোড তৈরি করা যেত। আর এখানে ইউনিকোডের মধ্যে হচ্ছে 2 টু দি পাওয়ার 16 মানে 65,536টি অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়। এর মাধ্যমে সব পৃথিবীর সব ভাষাভাষীদের সব ভাষাকে এই কোডভুক্ত করা সম্ভব। ক্যারেক্টারকে কোড করার জন্য 6 বিটই ব্যবহার করা হয়। ইউনিকোডের সাহায্যে বাংলা সহ বিশ্বের শত শত ভাষায় হাজার হাজার বর্ণ চিহ্নের ব্যবহার করা যায়। ইউনিকোড থেকে অন্যান্য স্ট্যান্ডার্ড কোডেও পরিবর্তন করা যায়। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় উদ্দীপকের সংকেতায়ন পদ্ধতিদ্বয়ের মধ্যে আস্কি কোডের তুলনায় ইউনিকোড সবচেয়ে বেশি সুবিধাজনক। আস্কি কোডের তুলনায় ইউনিকোড সবচেয়ে বেশি সুবিধাজনক। এখানে তোমার মতামতের যুক্তি সহ উপস্থাপন করো বলছে, তো তাহলে তুমি পরে এটা লিখতে পারো ইউনিকোডটা নিয়ে আলোচনা করে, যে আস্কি কোডে যেহেতু 2 টু দি পাওয়ার 8 মানে 256টি অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়, কিন্তু ইউনিকোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার 16 মানে 65,536টি একটা বিশাল ব্যাপার অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়। এর মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষীদের সকল ভাষাকে এই কোডভুক্ত করা সম্ভব হয়েছে। এজন্য বলা যায় যে আস্কির তুলনায় ইউনিকোড সবচেয়ে বেশি সুবিধাজনক। শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত।